দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। সো আজকে আমরা কথা বলছি স্বাস্থ্য নিয়ে, যেহেতু লাইফ অ্যান্ড স্টাইল নিয়ে কথা। তো জানি আমরা যে স্বাস্থ্য ভালো রাখতে, সুস্থ থাকতে, এখন ফিট থাকাটা খুবই জরুরি। এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি, কিন্তু যারা আমরা ব্যস্ত থাকি বা নানান কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের এক্সারসাইজ করা হয়ে ওঠে না, অথবা আমরা জানিই না আসলে কোথা থেকে শুরু করলে আমরা হেলদি থাকতে পারবো, তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। এবং এই আয়োজনে কথা বলবার জন্য অবশ্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ডায়েটিশিয়ানকে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নুসরাত দীপা আপুকে। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? বেশ ভালো আছি। আপনাকে দেখতে বেশ সুন্দর লাগছে, এবং যেহেতু আপনার কাছ থেকে অনেক অনেক সিক্রেট পাওয়া যাবে এবং টিপস পাওয়া যাবে, সো স্বভাবতই ভালো লাগছে ইনশাআল্লাহ। সো যেটা আমি বলছিলাম প্রথমে আপু, আমরা কিন্তু এখন সবাই জানি যে আমাদের সুস্থ থাকতে গেলেও অ্যাটলিস্ট ফিট থাকাটা খুব বেশি জরুরি, এবং ফিট থাকতে গেলে এক্সারসাইজের পাশাপাশি সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ডায়েট। এবং অনেক আগে বা কিছু দূর আগ পর্যন্ত আমাদের একটা ধারণা ছিল যে ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকবো, ডায়েট মানে কম কম খাবো, এটাকে ডায়েট বলে। বাট ডায়েটটা আসলে একটা লাইফস্টাইল, একটা ফুড হ্যাবিট। সো যারা আসলে ওজন কমাতে চায়, অনেকে শুরুও করে হয়তো বা কমপ্লিট করতে পারে না জার্নিটা, কিন্তু যারা আসলেই কমাতে চায় বা যাদের নানা ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, তারা যদি ডায়েট শুরু করতে চায়, তাদের আসলে মেন্টাল প্রিপারেশন কেমন হওয়া উচিত, অথবা তাদের আসলে প্রথমেই মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত? ওয়েল, ওজন কমানো মানে যেটা আপনি বললেন যে সবাই মনে করে ডায়েট রেস্ট্রিকশন, কিন্তু ডায়েট মানে কিন্তু আসলে রেস্ট্রিকশন না। সো কেউ যদি ওজন কমানোর জার্নিটা শুরু করতে চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কিন্তু নিজেরাই ফিল করে যে আমার ওজনটা বেড়ে যাচ্ছে, অথবা কোনো কারণে তার হয়তো ফিজিক্যাল অন্যান্য কোনো প্রবলেম হচ্ছে, ডক্টর তাকে সাজেস্ট করলো যে ওভারওয়েট মানেই তো এখন আমরা দেখি যে অনেক ধরনের সমস্যা। আমরা যদি গ্লোবালি চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু আনহেলদি একটা লাইফস্টাইল, আমরা এক কথায় যদি আমরা বলি, তো সেখানে কিন্তু দিন দিন ওজন বেড়ে যাচ্ছে সবার, বিশেষ করে বাচ্চাদের কিন্তু এখন ওজন বাড়ছে। তো আপনি জানতে চাচ্ছিলেন যে ওজন কমানোর ক্ষেত্রে আসলে ফার্স্ট ইনিশিয়েটিভ আমরা কি নেব। আমি যেটা করি আমার ক্লায়েন্টদেরকে প্রথমে যে সাজেশনটা দিই যে your mindset is very important, your dedication, your determination, এই কয়েকটা জিনিস যদি ঠিক থাকে, দেন আপনার ওয়েট লস জার্নিটা আপনি খুব স্মুথলি করতে পারবেন। আমরা কি করি যে আমি ফিল করছি আমার ওজন বেড়ে গেছে, আমি ওজন কমাতে চাচ্ছি, আমি একজন ডায়েটিশিয়ানের কাছে আমি গেলাম, ডায়েট চার্ট কালেক্ট করলাম, কিন্তু যখন আমি ডায়েটটা ফলো করা শুরু করব, তখন ওই ডিটারমিনেশনটা কিন্তু আমরা ব্রেক করি। যেই জায়গাটা আমার কার্ব একটু কম খাওয়ার কথা, যেই জায়গাটা আমার একটু রেস্ট্রিকশন থাকার কথা, কিছু কিছু স্পেসিফিক কিছু ফুড, যেমন আমরা যদি ফ্যাটের কথা আমরা বলি, তখন তো খাওয়ার সময় কিন্তু ওই ডিটারমিনেশনটা তখন থাকে না, আমরা খেয়ে ফেলি যে ঠিক আছে আমি পরের বেলায় সেটাকে আমি ব্যালেন্স করে ফেলবো। সো এই যে মাইন্ডসেটটা যে আমি কন্ট্রোল করে খাবো। অনেকে আবার আরেকটা এক্সকিউজ দেয়, সেটা হচ্ছে যেহেতু আমরা বাঙালি, আমাদের খাওয়া দাওয়া অনেক ইয়াম্মি হয় বা অনেক আকর্ষণীয়, লোভনীয় হয়। আমাদের যে রিজিয়ন যদি আমরা বলি, আমাদের কালচার যদি আমরা বলি, একটু মশলাদার খাওয়াই কিন্তু আমাদের আসলে বেসিক খাওয়া যদি আমরা বলি। হ্যাঁ, যত বেশি ভুনা করে খাওয়া যায়, মশলা দিয়ে খাওয়া যায়, ততই কিন্তু খাওয়া মজা হয়। বাট আমরা আসলে কখনো খেতে নিষেধ করি না। অফকোর্স ইউ ক্যান ইট, ইউ ক্যান টেক, কিন্তু সেটাকে আসলে ব্যালেন্স ওয়েতে খেতে হবে। আজকালকার যুগের কথা আমরা যদি বলি, ফিটনেস বা ওয়েলবিং এর জন্য আমাদেরকে একটা হেলদি ব্যালেন্স ডায়েট ফলো করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি আরেকটা কথা বলছিলেন সাথে, লাইফস্টাইলটা থাকাটা বা মেনটেন করাটা বেশ জরুরি, এবং যেটাতে ফুড একটা পার্ট, এর সাথে আরো অনেক কিছু আসে। অনেক কিছু আছে। আমরা শুধু মনে করি যে আমি ওজন কমাতে চাচ্ছি, আমি ফিট থাকতে চাচ্ছি, সো আমার ডায়েটটাকে আমি হেলদি ওয়েতে আমি মেনটেন করার চেষ্টা করব, হুইচ ইজ গুড। এটা হচ্ছে একটা মেজর পার্ট, বাট এর পাশাপাশি কিন্তু আরও কিছু মেজর পার্ট আছে, যেমন আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আপনার ঘুম, আপনার কাজের প্যাটার্ন, টাইমলি খাওয়া। আমরা অনেকেই আছে যে আমি সকালে ব্রেকফাস্ট করছি না, একবার আমি ব্রাঞ্চ করে ফেলছি, দুপুরে এবং লাঞ্চের খাওয়াটা একবারে নিয়ে নিচ্ছি। তো আমরা মনে করি যে ওকে ফাইন, আমি সকালে খাওয়াটা আমি খেলাম না, একবেলার ক্যালোরি তো আমি সেভ করতে পারলাম। এটা আসলে কোনো হেলদি ওয়ে না। আপনাকে সকালে অবশ্যই খেতে হবে। ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যারা হ্যাবিচুয়াল হয়ে গেছে আপু, তারা কি করবে? যারা অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে যে ঠিক আছে আপনি একটা লো পোর্শনে খান, বাট খেতে হবে। অনেকেই ইন্টারমিডিয়েট ফাস্টিং করে থাকেন, এটাকে আমরা আসলে সার্টেন টাইমের জন্য বলি যে আপনি ফলো করতে পারেন, বাট সব সময়ের জন্য না। সব সময়ের জন্য হচ্ছে আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যে নিয়ম কানুনের মধ্যে দিয়েছে, এই ফলোটাই যদি আমরা করতে পারি, আমার কাছে মনে সুস্থ থাকার সম্ভবতা। সকালে একটা প্রপার ব্রেকফাস্ট করলাম, মিড মর্নিং একটা স্ন্যাক্স আমি নিলাম, লাঞ্চ আমি নিলাম,
আফটারনুন স্ন্যাক্স থাকলো, ডিনার টাইম অ্যান্ড ঘুমানোর আগে একটা বেড টাইম মিল আমরা যেটা বলি, ছোট্ট পোর্শনে দুধ অথবা দুধের তৈরি কোনো খাবার। তো এই 4 থেকে 5 বেলা খাবার খেয়েই কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে। আর এখনকার যুগের প্রেক্ষাপট যদি আমরা বলি, যদি বাংলাদেশের কথা আমি বলি স্পেসিফিক ওয়েতে, ছোট থেকে বড় সবার ওজন বাড়ছে, একটা বয়সে দেখা যাচ্ছে তাদের প্রি ডায়াবেটিস গ্রো করেছে, এবং অনেক ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে কোলেস্টেরল ধরা পড়ছে, ফ্যাটি লিভার। এখনকার বাচ্চাদের 7-8 বছর, আমি আমার অনেক ক্লায়েন্টকে আমি পেয়েছি বয়স 7 থেকে 8 বছর, তাদের ফ্যাটি লিভার, এবং টিনেজার অনেকেই আমি পেয়েছি তাদের ডায়াবেটিস গ্রো করেছে। 20 থেকে 25 বছর বয়স যাদের, তাদের হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে, তাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, লিপিড প্রোফাইল খুব হাই থাকে, ডিসলিপিডিমিয়া হচ্ছে। সো এগুলো এখন সব থেকে কমন বাংলাদেশের মানুষের। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশের মানুষ কতটা আসলে ফিটনেস নিয়ে সচেতন, আমি বলবো একেবারেই না। আমরা অনেকেই চাচ্ছি, এখনো এটা আমরা ফেস করছি সামহাও। আমরা চাচ্ছি যে আমাদের ওজন ঠিক থাকুক, আমরা ফিট থাকি, ভালো থাকি, কিন্তু খাওয়ার বিষয়টা যখন আসে, ওই সিচুয়েশনটা যখন আসে, তখন কিন্তু কন্ট্রোলটা থাকে না। অনেকে আপু আবার তারপরে বলবো কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করছি, কারণ আমাদের কাছে অনেকে অনেক প্রশ্ন করে, তো সেটা দেখে আমাদের ভালো লাগে যে না, মানুষ এখন জানতে চাচ্ছে। আচ্ছা, তো অনেকে আবার বলে যে আচ্ছা ঠিক আছে, আমার যেটা ইচ্ছে হচ্ছে আমি খেয়ে নেই, খেয়ে আমি এক্সারসাইজ করে সেটাকে বার্ন করে ফেলবো, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এটা মাঝে মধ্যে হতে পারে, অকেশনাল হতে পারে। আমরা কিন্তু সবসময় বলি যে একদিন একটা চিট ডে থাকতে পারে, উইকলি বা উইকেন্ড একটা চিট ডে থাকতে পারে, বাট এই চিট ডেতে আপনি পিৎজা খান, বিরিয়ানি খান বা পোলাও, এনিথিং ইউ ক্যান টেক, কিন্তু সেটাকে পরিমিত পরিমাণে খেতে হবে। এবং এক্সারসাইজ, ওই দিন আমি এক্সারসাইজটা একটু 10 থেকে 15 মিনিট যদি বাড়িয়ে করি, তাহলে বাড়তি যে ক্যালোরিটা আমি নিলাম সেটাকে আমি বার্ন করে ফেলতে পারবো। সো আমরা যেটা বলি, বা আমি পার্সোনালি বলি যে ইট অ্যান্ড ব্যালেন্স। সো খাওয়া যাবে, মানে খেতে কোনো নিষেধ নেই। আমি অলওয়েজ প্রেফার করি যে ফ্লেক্সিবল ওয়েতে ওয়েট কমানো, ফ্লেক্সিবল ওয়েতে লাইফস্টাইলটাকে যদি আমি লিড করতে পারি, দেন পসিবল। অনেকে আছে যে খুব বেশি রেস্ট্রিকশনে থাকে, এবং অনেকে দেখা যায় ডায়েট করতে গিয়ে অনেক হেয়ারফল হচ্ছে, নখ ভেঙে যাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে তারা ডিপ্রেশনে ভোগে একটা সময়। আচ্ছা আচ্ছা, বা তাদের ভেতরে কাজ করে যে আমি খেতে পারছি না, এটা ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছে, কিন্তু তার মাথায় থাকে যে আমাকে ওজন কমাতে হবে, আমাকে এই জিনিসটা আমি খেতে পারবো, এটা খেলে আমার ক্যালোরি বেড়ে যাবে, আমার ওজন বেড়ে যাবে। এত স্ট্রিক্ট ওয়েতে আসলে ডায়েট কন্ট্রোল করার কিছু নাই। লাইফটা খুব সুন্দর, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে এত কষ্ট দিয়ে ওয়েট কমানোর কিছু নাই। যেটা আপনি বলছিলেন যে কন্টিনিউ করা সম্ভব না, কেউ যদি খুব বেশি স্ট্রিক্ট হয়ে যায় নিজের প্রতি, একটা সময় হয়তো আমাদের যে উইল পাওয়ারটা সেটাই ব্রেক হয়ে যায়। এবং এখান থেকেই কিন্তু কর্টিসল হরমোনের রিলিজ হয়। আপনি দেখবেন যে অনেক খুব স্বাস্থ্য সচেতন কিন্তু মেজাজ খিটকেটে থাকে, সে নিজে বুঝতে পারে, তার সারাউন্ডিং পিপল যারা আছে তারা বুঝতে পারে। এটার মেইন রিজন হচ্ছে যে ওভার স্ট্রেস, সেটা কাজের কারণে হোক, ডায়েট নিয়ে খুব বেশি এত সিরিয়াস হওয়ার কিছু না। যেটা আমি একটু আগে বললাম, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই যে কর্টিসল হরমোনটা রিলিজ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা খুব একটা সচেতন না। আমরা কাজ করে যাচ্ছি, ওভার স্ট্রেস আমরা হচ্ছি, ঘুম কম হচ্ছে। এই যে ঘুমটা কিন্তু আমরা বলি যে ওভারঅল আপনি যা মেনটেন করছেন, সেটা ডায়েট হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক, আপনার কাজের ক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করছেন, আপনার একাডেমিক পারফরমেন্স খুব ভালো, কিন্তু ঘুম যদি না হয়, ওভারঅল একটা ভালো ফিডব্যাক কিন্তু আপনি পাবেন না। ঘুম হচ্ছে পুরোটা বিষয়টাকে পলিশ করে। সো ইটস এ প্যাকেজ, মানে আপনি ভালো খাবার খাচ্ছেন, হেলদি খাবার খাচ্ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিক আছে, আপনি টাইমলি ডিসিপ্লিনের মধ্যে আপনি চলছেন, কিন্তু তার পাশাপাশি ঘুমটা যদি ঠিকঠাক থাকে, তখন এটাকে আমরা বলতে পারি যে একটা প্রপার লাইফস্টাইল, একটা হেলদি একটা লাইফস্টাইল। আচ্ছা, চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপু আপনাকে। আর এখনকার দিনে বা এখনকার সময় যদি আমরা দেখি, চারপাশে সবাই অসুস্থ, কেউ কেউ ভাইরাল ফিভারে অ্যাটাকড, কেউ হয়তো বা ডেঙ্গিতে ভুগছে অথবা চিকুনগুনিয়া আসছে, এবং অনেক বেশি দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, অনেক বেশি এবং অ্যালার্মিং অনেক বেশি। সো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পেসিফিক আসলে তেমন কোনো মেডিসিন নেই, ডক্টররা বলছে ফুড দিয়ে আসলে রিকভার করতে হয়। সো এই ধরনের রোগী যারা, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের ফুড কাজ করে বা কি ধরনের লাইফস্টাইল আসলে তাদের এখন মেইনটেইন করা উচিত তাড়াতাড়ি রিকভারের জন্য? আমরা আসলে কেউ যখন সুস্থ থেকে অসুস্থ হয়ে যায়, এই ধরনের যে ভাইরাল ফিভার যাদের হচ্ছে, বিশেষ করে আমরা যদি ডেঙ্গির কথা আমরা বলি, প্রথমে আমরা একটা কথা বলি যে একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। এখন সবার পক্ষে ওই অসুস্থ অবস্থায় আসলে এই ব্যালেন্স ডায়েট ফলো করা তো পসিবল না। এক কথায় আমরা বলি যে একটু লিকুইড ধরনের খাবারটা বেশি করে খেতে হবে, প্রোটিন জাতীয় খাবারটা বেশি করে খেতে হবে। কারণ একটা মানুষ যখন সিক থাকে, তখন তার সেল ডিভিশনগুলা ব্রেক হয়। তো এই সেল ডিভিশনটা যেটা ব্রেক হচ্ছে, সেটাকে রিকভারি করার জন্য
ফার্স্ট ক্লাস প্রোটিন খাওয়াটার প্রতি আমরা একটু নজর দিতে বলি, মাছ, মাংস, দুধ, ডিম এবং খুব সাধারণ কিছু লিকুইড খাবার, সেটা চিকেন স্যুপ হতে পারে, সেটা একটা ফ্রেশ ফলের জুস হতে পারে। তবে লিকুইড খাবার মানে অনেকে যেটা ইন্টার করে যে বেভারেজ বা এই ধরনের কিছু লিকুইড খাবার হিসেবে অনেকে কিন্তু সেটা খায়, যে আমি স্যুপ খেতে পারছি না, ফলের জুস খেতে পারছি না, সো তারা এরকম সফট ড্রিঙ্কস খেতে থাকে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। সুস্থ থাকার জন্য চিকেন স্যুপ এবং ফ্রেশ ফলের জুস যদি খেতে পারে, আমার মনে হয় এটাতে হয় না খুব দ্রুত রিকভারি করা সম্ভব, ইমিউনিটি খুব ভালোভাবে আসলে ডেভেলপ হয়ে যায়। আচ্ছা, অনেকের কমপ্লেইন যে ডায়েট করে অথবা একটা প্রপার লাইফস্টাইল মেইনটেইন করে হয়তো বা ওয়েট রিডাকশন হচ্ছে, কিন্তু স্টাবন ফ্যাট আমরা যেটাকে বলি, অথবা আমি যদি বলি যে সবথেকে বেশি সমস্যা হয় যেটা নিয়ে, সেটা হচ্ছে বেলি ফ্যাট। বেলি ফ্যাট তো আসলে রিডিউস হতে চায় না, কমতে চায় না, যেতে চায় না। তো এর জন্য আসলে কোনো খাবার স্পেসিফিক আছে কিনা, বা এমন কোনো ন্যাচারাল জিনিস আছে কিনা যেটাতে করে আমরা একটু বেলি ফ্যাটটাও কমাতে পারবো? ওয়েল, ওয়েট যখন কমে একটা জিনিস কমতে চায় না, যেটা আপনি বললেন যে লোয়ার বেলি ফ্যাট অ্যান্ড আপার বেলি ফ্যাট, এটা কমতে চায়। এটার জন্য স্পেসিফিক কিছু আসলে এক্সারসাইজ আছে, যেটা আমরা এক্সারসাইজ করতেই হবে। আমরা অনেকে মনে করি যে আমি খাবার খাচ্ছি এটাতে হয়ে যাবে, বা নর্মাল হাঁটাহাঁটি সেটাতে হয়ে যাবে। আপনার ওয়েট কমবে, কিন্তু স্পেসিফিক কিছু বডি পার্ট আছে যেগুলো ফ্যাট কমতে চায় না, তার মধ্যে হচ্ছে এই বেলি ফ্যাট এবং ব্যাক ফ্যাট থাকে। তো এটা কমানোর জন্য আমরা প্রথমে যেটাকে বলি যে আপনার কর্টিসল হরমোনটা কি নর্মালে আছে কিনা। কর্টিসল হরমোন এমন একটা হরমোন, আমরা খালি মনে করি যে এটা আমাদের স্ট্রেসটাকে বাড়ায়, এটা কিন্তু আরও অনেক আমাদের ক্ষতি করে থাকে। যেমন এই যে আপনি বেলি ফ্যাটের কথা বলছেন, সেটাকে কমানোর জন্য যাদের কমছে না তাদেরকে এই টেস্টটা যদি করা যায় যে আপনার হরমোনটা নর্মাল রেঞ্জে আছে কিনা। আর এর বাইরে কিছু স্পেসিফিক যদি আমরা বলি স্টাবন ফ্যাট কমানোর জন্য কিছু ডিটক্স ওয়াটার। আচ্ছা, ডিটক্স ওয়াটার সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন, বিকজ ডিটক্স ওয়াটার নিয়ে অনেকে বলে থাকেন যে না, ডিটক্স ওয়াটার অ্যাকচুয়ালি কাজ করে না, জাস্ট পানি খেতে হবে বলেই হয়তো, বা হাইড্রেশনটা ঠিক রাখার জন্য ডিটক্স ওয়াটার কাজ করে। এটা আসলে কতটুকু সত্যি বা কতটুকু লেভেল পর্যন্ত সত্যি? আপনি পানির কথা বলছেন তো, রিসার্চ যেটা বলে, আমরা তো সবসময় বলি যে রিসার্চকে তো আমরা ইগনোর করতে পারবো না, যা সায়েন্স বলে, যা রিসার্চ বলে সেটাই আমরা ফলো করবো। সো দুনিয়াতে সব থেকে বেস্ট যদি কোনো ড্রিঙ্কিং কিছু থেকে থাকে সেটা হচ্ছে পানি। সো পানি তো খেতেই হবে আমাদের হাইড্রেশন রাখার জন্য, নিজেকে হাইড্রেটেড রাখার জন্য। আর এর বাইরে আমরা কেন ডিটক্স ওয়াটার খাবো? ডিটক্স ওয়াটার কারো কারো ক্ষেত্রে দেখা যায় খুব এক্সট্রিম লেভেলে তারা ডিটক্স ওয়াটার খেয়ে থাকে ওজন কমানোর জন্য, কিন্তু ডিটক্স ওয়াটার শুধুমাত্র কিন্তু ওজন কমানোর জন্য না, একটা মানুষ সুস্থ থাকার জন্য। কেউ হয়তো ডায়াবেটিক পেশেন্ট, কেউ হয়তো তার থাইরয়েড রিলেটেড প্রবলেম আছে, সো একজন সুস্থ যে কোনো মানুষ কিন্তু ডিটক্স ওয়াটার খেতে পারে। এটা শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়। ডিটক্স মানে হচ্ছে আমাদের বডিকে ডিটক্সিফাই করে, আমাদের যে টক্সিক ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলোকে বডি থেকে বের করে ফেলে। সো শুধুমাত্র ওজন কমানোর জন্য ডিটক্স ওয়াটার না। অনেকেই যেটা বলছিলাম যে খুব এক্সট্রিম লেভেলে সেটা খেয়ে থাকে, কোনো কিছু আসলে বাড়াবাড়ি আমার মনে হয় খাওয়া উচিত না, করা উচিত না। তবে কমন কিছু খাবার আছে, যেমন আমরা যদি বলি লেবু পানি আমরা খেতে পারি, জিরা পানি আমরা খেতে পারি, দারুচিনি পানি আমরা খেতে পারি, মৌরি পানি আমরা খেতে পারি। এখন যেমন সবাই খুব বিটরুট জুস খাচ্ছে, এটা খুব হাইপড একটা খাবার, এটা আসলে খুব উপকারী। তবে চিন্তা করতে হবে যে আমি এত স্ট্রেস নিয়ে এত ধরনের পানি খাওয়ার কোনো দরকার নেই। আমি হয়তো দিনে বড়জোর 1 থেকে 2 ধরনের ডিটক্স ওয়াটার আমি খেতে পারি। কারো কাছে যদি একটু হিউজ টাইম থাকে, সে তার জন্য সকালে খালি পেটে 1 ধরনের ডিটক্স ওয়াটার খেতে পারে, সেটা জিরা পানি হতে পারে, সেটা চিয়া সিডসের পানি হতে পারে, করবে সেটা। আপু, আমরা এই বিষয়গুলো নিয়ে বা ডিটক্স ওয়াটার নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে, এবং আমরা কথা বলছি আজ ডায়েট এবং ওভারঅল স্বাস্থ্য নিয়ে। আমরা কথা বলছিলাম ডিটক্স ওয়াটার নিয়ে। আপু, ডিটক্স ওয়াটারটা আসলে কতখানি হেল্পফুল বা কী কী কাজ করে সেটা ইতোমধ্যে আমরা ক্লিয়ার হয়ে গেছি, এবং বেশ অনেক ধরনের ডিটক্সেরই আইডিয়া অনেকেই জানে, এবং যেহেতু এখন সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেটটা অনেক বেশি সহজলভ্য সবার হাতে, তো সেই জায়গা থেকে সবাই খুব সহজেই আসলে বের করতে পারে। এবং যেহেতু আমি ইন্টারনেট নিয়ে কথা বলছি, আমরা কিন্তু চাইলে, এখন ইন্টারনেট আসলে এমন একটা জায়গায় চলে এসেছে, বা আমাদের সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় চলে এসেছে, আমাদের কাছে কিন্তু সবকিছুর সলিউশন আছে, রাইট? সো আমরা চাইলেই দেখা গেল যে আমার হঠাৎ করে মনে হলো যে আমার একটু ওয়েট রিডাকশন দরকার আছে, অথবা আমার একটু ফ্যাট রিডাকশন দরকার আছে, অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি
সোশ্যাল মিডিয়াতে একটু ঢুকে দেখি অথবা ইউটিউবে একটু করে দেখি। সো এই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন শর্টস অথবা রিলস অথবা এই ধরনের কন্টেন্ট দেখে সেগুলোকে ফলো করি, সেগুলো করার চেষ্টা করি, এটা আসলে কতটুকু উচিত বা উচিত না? সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। সো আমি একেবারে এটাকে মন্দ বলবো না, আবার একেবারে ভালো ক্যাটাগরিতে আমি ফেলতে চাচ্ছি না। তো আমরা রিলসে যেগুলো দেখি যে কোনো একটা ডিটক্স ওয়াটার আমার স্বাস্থ্যের জন্য ভালো, ওজন কমানোর জন্য ভালো, অমুক খাবারটা আমার কোলাজেন বৃদ্ধি করতে হেল্প করে, আমার স্কিন হেলথের জন্য খুব ভালো। আপনি ছোট ছোট কিছু কনসেপ্ট নিতে পারেন, কিন্তু সব আমরা যা দেখছি রিলসে সব কিছু সবার জন্য নয়। এবং এই যে আমরা বলছিলাম যে আমরা এত এখন আনস্টেবল মেন্টালি, যখন যেটা আমরা দেখছি সেটাই কিন্তু আমরা ফলো করছি। সব কিছু সবার জন্য না, এবং সব কিছুই যে আপনাকে ফলো করতে হবে নট ম্যান্ডেটরি। ওজন কমানোর জন্য বলেন, ফিটনেস ধরে রাখার জন্য বলেন, আপনি ওই বিশেষজ্ঞের সঙ্গে, স্পেসিফিক বিশেষজ্ঞের সঙ্গে আপনি কনসাল্ট করেন। যদি সেটা ফিটনেসের বিষয় আসে, আপনি ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করেন। আমরা রিলসে প্রচুর দেখে থাকি যে স্কিন হেলথের জন্য এই খাবারগুলো কোলাজেন বৃদ্ধি করে, আপনার রিঙ্কেলস কমাতে হেল্প করে, আপনার এজিংটাকে কমাতে হেল্প করে। সেটার জন্য আপনি একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন। তো আপনি যেটা বলছেন যে সব কিছুই কি আসলে কাজে দেয় কিনা, সব কিছু আসলে আমার মনে হয় যে রিলস থেকে করা উচিত নয়। অবশ্যই ওই বিশেষজ্ঞের সাথে যদি পরামর্শ করেন, বিশেষ করে আমি বলবো যে ওজন কমানোর জন্য কখনোই ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আমাদের ফলো করা উচিত নয়। কারণ আপনি যে ইউটিউব দেখছেন, যদি আপনার থাইরয়েড রিলেটেড কোনো অসুবিধা থাকে, ইউটিউব কিন্তু জানছে না। গুগলে আপনি সার্চ দিচ্ছেন, গুগল কিন্তু জানেন আপনার থাইরয়েড রিলেটেড প্রবলেম আছে, আপনার হয়তো কোনো কারণে অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম আছে। সো এত প্রবলেম আপনি সলভ কিন্তু আপনাকে ওই গুগল করে দেবেন। এটার জন্য আপনাকে ডায়েটিশিয়ানের সঙ্গেই কথা বলতে হবে, আপনার যে প্রবলেমগুলো, যে আপনার ওজন কমানো দরকার, এক্স্যাক্টলি, এবং আপনার যে ফুড হ্যাবিট, অনেকে আছে যে সকালে রুটি খেতে পারে না। সো রুটির অল্টারনেটিভ কি আছে, আপনি আপনার ডায়েটিশিয়ানের সাথে আপনি কথা বলতে পারেন যে রুটির বিকল্প কি আছে। অনেকে ব্রেড খেতে পছন্দ করে, অনেকে ওটস খেতে পছন্দ করে, অনেকে মুসলি খেতে পছন্দ করে। সো দেয়ার ইজ সো মেনি অপশনস। সো আপনি ডায়েটিশিয়ান যিনি আছেন তার সাথে কথা বলেই আপনার ডায়েটটাকে আপনি ফিক্স করেন। আচ্ছা, চমৎকার বলেছেন আপু। আমরা এখন একটু ট্রুথ অ্যান্ড মিথ এটা নিয়ে কথা বলতে চাই। ডায়েট নিয়ে, আমাদের লাইফস্টাইল নিয়ে অথবা হেলথ নিয়ে অনেক ধরনের মিথস কাজ করে অনেক সময়, এবং অনেকে সেটাকে সত্যিও মনে করে। সো আমি আপনাকে বলবো আসলে কোন কোন স্টেটমেন্টগুলোকে, এবং আপনি আমাদেরকে বলবেন যে সেটা মিথ না ট্রুথ। আচ্ছা, টেবল সল্ট আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু পিঙ্ক সল্ট আমাদের শরীরের জন্য ভালো। এটা মিথ, বিকজ আমি একটু এক্সপ্লেইন করি। অনেকে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার বিষয়টা আবার চলে আসে যে পিঙ্ক সল্ট স্বাস্থ্যের জন্য ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা একটু বিলাসিতা পর্যায়ে চলে যায়। আমরা প্রতিদিন খাবো, এটা একটু বিলাসিতা, বিকজ পিঙ্ক সল্ট একটু এক্সপেন্সিভ। সো এটা খেয়ে যে আপনাকে ভালো থাকতে হবে, নট নেসেসারি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে আমাদের নর্মাল আয়োডিনযুক্ত যে লবণ পাওয়া যায় বাজারে, সেটাই আমাদের জন্য পারফেক্ট। বাট কেউ যদি এটা অ্যাফোর্ড করতে পারে, দেন হি অর শি ক্যান টেক উইকলি ওয়ান্স অর টুয়াইস। কিন্তু এটা খেয়েই যে আপনাকে ভালো থাকতে হবে এবং এটার বিকল্প কিছু নাই, বিষয়টা সেরকম না। যেমন বাইরের কান্ট্রিগুলো, যেমন কোরিয়ানরা, জাপানিজরা, কিন্তু ওরা পিঙ্ক সল্ট এভরি ডে ওরা নিচ্ছে। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের জন্য প্রতিদিন পিঙ্ক সল্ট খাওয়াটা খুব একটা কষ্টকর নয়। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো আসলে শুধুমাত্র এটা স্বাস্থ্যের জন্য ভালো, আমি চট করে কাউকে দিয়ে দেবো সেটা, আমার তার ফিনান্সিয়াল কন্ডিশন জানতে হবে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু নিম্ন আয়ের মানুষ রয়েছে, মিডিয়াম আয়ের মানুষ কিন্তু রয়েছে। তো সবার কথা চিন্তা করে আমরা বলি যে আপনি যেটা অ্যাফোর্ড করতে পারবেন, নর্মাল আয়োডিনযুক্ত যেটা লবণ পাওয়া যায়, সেটা খেয়েই আপনি ভালো থাকতে পারবেন। বাট কেউ যদি চায় সপ্তাহে 1 থেকে 2 দিন সে খেতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য আমরা কখনোই পিঙ্ক সল্ট সাজেস্ট করি না, বিকজ এটাতে আয়োডিন কম থাকে। আমরা তো খুব কমনলি জানি যে আয়োডিন হচ্ছে আমাদের বুদ্ধি বাড়ায়, আমাদের কি বলে যে কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য খুব চমৎকার। সো বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে দিতে পারি, কিন্তু প্রতিদিনের খাবারে যেন পিঙ্ক সল্ট না থাকে। এটা বড়রা খেতে পারবে যাদের হচ্ছে কার্ডিয়াক প্রবলেম রয়েছে, যাদের হাইপারটেনশন রয়েছে, হাই ব্লাড প্রেশার, তারা মাঝে মধ্যে পিঙ্ক সল্ট খেতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা মিথ হচ্ছে, মিথ না, আরেকটা প্রচলিত কথা হচ্ছে যে খালি পেটে ক্যাফেইন অথবা কফি, ব্ল্যাক কফি আমাদের ওয়েট লুজ করতে অথবা ফ্যাট বার্ন করতে হেল্প করে।
এটা ট্রু, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন আমরা মোটামুটি মেডিসিনের মতো আমরা এখন ব্ল্যাক কফিটা খেতে বলি, তবে খুব বেশি পরিমাণে সকালে 1 কাপ, বিকালে 1 কাপ ব্ল্যাক কফি আমরা সাজেস্ট করি, কারণ এটা আমাদের ইমিউনিটি বুস্ট আপের জন্য খুব চমৎকার কাজ করে থাকে। যাদের ফ্যাটি লিভার, বাংলাদেশে এখন কিন্তু কম বেশি আমি যদি বলি 50%-এর উপরে মানুষের ফ্যাটি লিভার আছে, কারো গ্রেড 1, কারো গ্রেড 2, কারো গ্রেড 3 পর্যন্ত। সো এই ব্ল্যাক কফিটা ডিরেক্টলি ফ্যাটি লিভারের জন্য খুব চমৎকার কাজ করে, অ্যাজ ওয়েল আমাদের ব্রেন ফাংশনস যেগুলো আছে, ব্রেন ফাংশনের জন্য খুব ভালো, ইমিউনিটি বাড়ায়। সো ব্ল্যাক কফি ইজ গুড ফর হেলথ, বাট পরিমাণে খুব বেশি না, এবং যাদের কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে তাদের জন্য না। এবং অবশ্যই তার সাথে সুগারটা অ্যাভয়েড করতে হবে, অফকোর্স। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে যারা ডায়েট করতে চায় অথবা যারা মনে করে যে ডায়েট করব, অনেকের মধ্যে ধারণা থাকে যে কার্বোহাইড্রেট একেবারে অফ করে দিলে আমার ওয়েট খুব তাড়াতাড়ি লুজ হবে এবং আমি এটা কন্টিনিউ করতে পারবো। কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি ব্যাড ফর হেলথ, এটা অনেকে মনে করেন, এটা কি ট্রু? এটা তো মিথ, ডেফিনেটলি, বিকজ আমাদের এই যে আমরা কাজ করছি, যে আমরা কথা বলছি, এটার এনার্জিটা আমরা কোত্থেকে পাচ্ছি, কে সাপ্লাই দিচ্ছে? আমাদের ব্রেন সব কিছু করছে। যে ব্রেনের খাবারে হচ্ছে গ্লুকোজ, যেটা আসে হচ্ছে কার্ব জাতীয় খাবার থেকে। সো কার্বোহাইড্রেট আপনাকে মিনিমাম নিতে হবে। আমরা চেষ্টা করব ওজন কমানোর জন্য লো কার্ব ফর্মুলা ফলো করতে, নট নো কার্ব। একেবারে যদি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিই, একটা সময় বডিতে কিটো অ্যাসিডিসিস ক্রিয়েট হয়, মেমোরি লস ক্রিয়েট হয়, উইকনেস গ্রো করবে। সুতরাং সুস্থ থাকার জন্য বা ওজন কমানোর জন্য একেবারে কার্বোহাইড্রেট বাদ দেওয়া যাবে না। আমরা হয়তো কার্বোহাইড্রেটটা বাদ দিতে বলি যে আপনি ডিনার টাইমে, তখন কার্ব বাদ দিয়ে আপনি ফার্স্ট ক্লাস প্রোটিন নেন, ভেজিটেবল নেন, সালাদ নেন, কিন্তু সকালে মাস্ট বলি কার্বোহাইড্রেট রাখার জন্য, সেটাও খুব হ্যাঁ খুব একটা লিমিটেড একটা অ্যামাউন্টের, কিন্তু আমরা খেতে নিষেধ করি না। সো এটা ডেফিনেটলি একটা মিথ যে ওয়েট লুজ করা মানে হচ্ছে কার্ব বাদ দিতে হবে। আচ্ছা, তো আমরা সবাই জানি যে চর্বি আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু এখন আবার অনেকে বলে যে কিছু কিছু ক্ষেত্রে ফ্যাট শরীরের জন্য ভালো এবং প্রয়োজন, এটা ট্রু? এটাকে আমরা বলি যে গুড ফ্যাট। হ্যাঁ, আমি ব্যাড ফ্যাট বলতে আমরা কোনটা, যে ফ্রাইড আইটেম থেকে আমরা যে চর্বিটা আমরা পাচ্ছি সেটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে যে প্রসেস যে ফুডগুলো আছে সেখান থেকে চর্বিটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা খাবারে যে রেগুলার বেসিসে যে রান্নাটা করছি সেখানে তেলের পরিমাণটি কম ইউজ করতে হবে। সো এই ধরনের ব্যাড ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে। গুড ফ্যাট হিসেবে যেমন আমরা ডিমের কুসুম থেকে গুড ফ্যাট কালেক্ট করতে পারি, আমরা বাদাম খেতে পারি, মাছ খেতে পারি, প্রচুর মাছ, এবং স্পেশালি হচ্ছে সি ফিশে প্রচুর ওমেগা 3 ফ্যাট এসে থাকে, এটা হচ্ছে গুড ফ্যাট। সো এটা আমরা রেগুলার বেসিস আমরা আমাদের ক্লায়েন্ট বা নর্মাল যারা মানুষ আছে সবাইকে আমরা খেতে বলি যে গুড ফ্যাট, এটা আমাদের ওভারঅল হেলথের জন্য খুব ভালো, অ্যাজ ওয়েল আছে হার্ট হেলথের জন্য গুড ফ্যাট ম্যান্ডেটরি, অ্যাজ ওয়েল স্কিন হেলথের জন্য। এবং অনেকে দেখবেন যে এখন খুব ত্বকের প্রতি, এটা আমরা সবাই কম বেশি, বিশেষ করে মেয়েরা খুব ত্বকের প্রতি মানে সচেতন থাকে। তো এই স্কিন হেলথের জন্য কিন্তু গুড ফ্যাট দরকার। আদারওয়াইজ যারা ফ্যাট কম নেয়, একেবারে খুব বেশি, যেটা বললাম যে লো ফ্যাট ডায়েট যারা করে, লো ফ্যাট ডায়েট, সো লো ফ্যাট ডায়েট ফলো করবে, কিন্তু সেটার মধ্যে লো ফ্যাট যতটুকু থাকে সেটা যেন গুড ফ্যাট থাকে। তো এটা কিন্তু যদি আমরা একেবারে বাদ দিয়ে দিই, খুব তাড়াতাড়ি আমাদের রিঙ্কেলস চলে আসবে, ফাইন লাইন চলে আসে। সো ফ্যাট শুধুমাত্র যে আমাদের ওভারঅল আমাদের হার্টের জন্য ভালো তা নয়, আমাদের এজিং প্রসেসটাকেও কিন্তু ডিলে করে ফেলে। এবং সেটা অবশ্যই গুড ফ্যাট হতে হবে। তার জন্য ফ্যাটটাকে আসলে আলাদা আলাদা করে ভাগ করতে হবে, কোনটা গুড ফ্যাট এবং কোনটা ব্যাড ফ্যাট। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে আমরা অনেক সাপ্লিমেন্টস দেখি, তার মধ্যে দেখা যায় যে কোলাজেন আমাদের স্কিনের জন্য অনেক ভালো এবং কোলাজেন আমাদের জন্য প্রয়োজনীয়, সেটা আমরা ইতিমধ্যে জানি। তো সাপ্লিমেন্টস যারা কোলাজেন খায়, এটা কাজ করে কিনা? এক কথায় যদি বলি, আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি খাচ্ছেন, যে আমি সাপ্লিমেন্টটা নিচ্ছি কোলাজেন সাপ্লিমেন্ট, এটা আমার 100% খাওয়ার পর আমার রিঙ্কেলস চলে যাবে, কোলাজেন বুস্টিং হয়ে যাবে, আপনি যে থিঙ্কিং নিয়ে খাচ্ছেন তার হয়তো 10% আপনার বডিতে সেটা কাজ করবে। সো আমি কোথা থেকে সাপ্লিমেন্টস অর এই কোলাজেন জাতীয় ফুড সোর্স তাহলে কোথায়? আমি যদি খুব নর্মালি বলি যে ফার্স্ট ক্লাস প্রোটিন যদি আমরা নিই, প্রোটিন সোর্সটা থেকেই কিন্তু আমি কোলাজেনটা পেতে পারি। সো সাপ্লিমেন্ট খেলে যে কোলাজেন বুস্ট হয়ে যাবে, নট লাইক দ্যাট। আপনাকে ফুড সোর্স থেকে নিতে হবে, তখন এটা বডিতে ভালোভাবে কাজ করে বা কোলাজেন প্রোডাকশনটা খুব চমৎকার হয়। সো আমি একেবারে আসলে ডিসএগ্রি করছি না যে কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই, ইউ ক্যান, কিন্তু তার পাশাপাশি হচ্ছে ফুড সোর্স থেকে কোলাজেনটা নেওয়ার চেষ্টা করতে হবে, ন্যাচারাল যে সোর্সটা। অনেক ধন্যবাদ। আমাদের ট্রুথ অ্যান্ড মিথ পর্ব বা সেগমেন্ট যেটি বলি না কেন সেটি শেষ। এখন একটু জানতে চাই যে আমরা তো দেখছি মাশাআল্লাহ আপনি বেশ সুন্দর, আমাদের দর্শকরা বুঝতে পারছেন নিশ্চয়ই, বেশ সুন্দর এবং ফিট।
যেটা কিনা খুব ইন্সপায়ার করবে সবাইকে। আমার মনে হয় যে ঠিক আছে, আমি যার কাছে যাচ্ছি ফিট হবার জন্য অথবা সাজেশন নেবার জন্য, সে নিজেও বেশ ফিট। এটা কিন্তু আমাদের সাইকোলজি, আমাদের বেশ ভালো কাজ করে সাইকোলজি। সো আপনি অনেক ব্যস্ত থাকেন, অনেক কাজ আপনাকে একসাথে করতে হয়। সো তার মধ্যেও আসলে আপনি কি ফলো করেন অথবা কিভাবে আপনি এই যে হেলথটা এটাকে আপনি ফিট রাখেন অথবা মেনটেন করেন? ওই আপনাকে প্রথমে যেটা বললাম না যে ডায়েট করার ক্ষেত্রে, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে, ফিট রাখার ক্ষেত্রে এক্সেস কোনো কিছুই ভালো না। আমি এক্সেস কখনোই কোনো কিছু করি না। আমি সকালে খুব চমৎকারভাবে আমি ব্রেকফাস্ট করি, যেটার মধ্যে লাল আটার রুটি থাকে। শুধু যে আমরা বলি তা না, আমরা নিজেরাও কিন্তু ফলো করি। আমি পার্সোনালি ফলো করার চেষ্টা করি যে হোয়াইট আটার রুটিটাকে আমি অ্যাভয়েড করি, লাল আটার রুটি খাই। খুব বেশি করে কালারফুল শাকসবজি থাকে, বাট আমি আলুটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করি। সকালে 2টো ডিম থাকে, ডিম আমার খুব পছন্দ। আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে বলে যে তুমি কি খেতে চাও, আমি সবসময় বলি হ্যাঁ, সারাদিন দুধ এবং ডিম। আমার এটাতে না কোনো অভুক্তি আসে না, আমি খুব পছন্দ করি এটা খেতে। সো আমার সকালের নাস্তায় 2টো ডিম থাকে, সবজি থাকে, রুটি থাকে, এবং সারাদিনে যদি বলি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আমার প্রোটিন থাকে। আমরা যেটা বলে থাকি যে ফার্স্ট ক্লাস প্রোটিন নিতে হয় ওজন কমানোর জন্য, ফিট থাকার জন্য। সো এই প্রোটিনটা যদি ফিল আপ না হয় তখন কিন্তু হেয়ার ফল হয়। সো এই জন্য আমি সবসময় প্রোটিনটাকে রাখার চেষ্টা করি। বিশেষ করে যদি দুপুরের কথা বলি বা রাতের কথা বলি, মাছ আমার অনেক পছন্দ, আমি প্রচুর মাছ খাই। ডিটক্স ওয়াটার আমিও নেই, সেটা যেমন খুব আর্লি মর্নিং আমি হলুদ পানিটা খাই, হলুদের সঙ্গে আদা একটু বয়েল করে, সেটা আমি যেটাকে আমরা বলি টার্মারিক শট, এটা একদম খালি পেটে সকালে খাই, একটু বয়েল করে খেতে হয়। খুব শট মানে কিন্তু খুব খুব কম অ্যামাউন্টের, অল্প পরিমাণে। সো সকালে খালি পেটে থাকে, দেন আমার ব্রেকফাস্ট থাকে, এবং সারা দিনে একটু পরপর যেটা থাকে আমার কিছু ডিটক্স ওয়াটার, তার মধ্যে আমি চিয়া সিডসের পানিটা খাই, মাঝে মধ্যে একটু চেঞ্জ করি, মাঝে মধ্যে বিটরুটের পানি থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে যে মৌরি পানিটা আমার থাকে। সো এটা সারাদিনে অলমোস্ট যদি 200 ml করে আমি চিন্তা করি, অলমোস্ট 1 লিটার 1.5 লিটারের কাছাকাছি আমার এই ধরনের পানিগুলো থাকে। তবে ওই যেটা আমি বলছিলাম যে এক্সেস কোনো কিছুই করা ভালো না, আমি চেঞ্জ করে করে খাই। এবং আপনি যদি নিজেকে ফিট চান, যেটা প্রথমেই বলেছিলাম ইয়োর ডিটারমিনেশনস, আমার কাছে মনে হয় এই ডিটারমিনেশনটা আমার আছে, যার জন্য আমার কাছে খুব ইজি লাগে, কখনোই ওই স্ট্রেসটা আমি ফিল করি না। আমার কাছে সবসময় মনে হয় যে ওজন নিয়ন্ত্রণে রাখাটা যেরকম আমার দরকার, তার পাশাপাশি আমার অ্যাংজাইটি কমানো, আমার স্ট্রেস কমানো, বাড়তি যে ডিজিজগুলো রয়েছে কমনলি সবার মধ্যে দেখা যায় হাইপার টেনশন, এই জিনিসগুলোকে রিডিউস করার জন্য আর কি কি খাবার নেওয়া যায়, যেমন আমি সল্টের পরিমাণটা আমি কম ইনটেক করি। বিকেলে আননেসেসারি যে ক্যালোরি বহুল যে খাবারগুলো আছে, ফ্রাইড আইটেম, ওগুলো আমি কখনই নেই না। আমি ফ্রুটসের মধ্যে থাকার চেষ্টা করি, নাটসের মধ্যে থাকার চেষ্টা করি, হেলদি অপশনগুলো আপনি চুজ করেন। অপশনসগুলো। সো আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই জানে আমি খাবারের প্রতি খুব সচেতন। নট অনলি যে ডায়েটিশিয়ান বলে মেনটেন করি তা না, আমি সবসময় আমার মাথায় কাজ করে যে আমাকে ফিট থাকতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন কমানো কিন্তু খুব সহজ, আমি বলবো খুব সহজ, কিন্তু এটাকে ধরে রাখা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সো আলহামদুলিল্লাহ, এটা আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে এই ডিটারমিনেশনটা আমার মধ্যে এসেছে, এবং এটা একদিনে হয়নি। এটার জন্য আমি যে বলবো আমাকে সাধনা করতে হয়েছে। অবশ্যই, বিকজ এটা তো একটা প্র্যাকটিসেরও বিষয়। অনেক ধন্যবাদ আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আজ এসেছেন আমাদের আয়োজনে এবং আমাদের সাথে অনেক সিক্রেট শেয়ার করেছেন, অনেক টিপস শেয়ার করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। এবং প্রতিবারই আপনার প্রতি এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে অনেক শুভকামনা থাকে, এবারও তাই। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ হিমু। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে, এবং আমরা আশা করছি আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং বেশ কাজে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকুন।